আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের 12 নম্বর অধ্যায়টি আলোচনা শুরু করছি। এই ভিডিওতে 130, 131 ও 132 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। অধ্যায়ের নম্বর 12। অধ্যায়ের নাম তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু কথার অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এক সপ্তাহ পরে স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সকলেই নানা রকমের কাজের দায়িত্বে আছে, তাই আমরা সবাই খুব ব্যস্ত। পুরস্কারের বইগুলি ঠিকমতো নাম লিখে রঙিন ফিতে দিয়ে মুড়ে শ্রেণী অনুযায়ী সাজিয়ে ঠিক সময়ে স্টেজে তুলে দিতে হবে। অনেক নানা দৈর্ঘ্যের নানা রঙের ফিতে, কাঁচি, আঠা ইত্যাদি নিয়ে কাজ করছে। তাহলে এখানে তোমরা বিভিন্ন রকমের জিনিস নিয়ে কাজ করতেছ। এবার একে দাগে কি বলেছে? আমার কাছে 22 মিটার লম্বা হলুদ ফিতে, 24 মিটার 75 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে ও 16 মিটার 50 সেন্টিমিটার লম্বা কমলা ফিতে আছে। এই তিনটি রঙের প্রত্যেক রঙের ফিতে থেকে সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে চাই, যাতে প্রত্যেক রঙের ফিতে থেকে সমান দৈর্ঘ্যের কয়েকটি টুকরো পাই এবং কোনো ফিতে নষ্ট না হয়। ওই সমান দৈর্ঘ্যের ফিতেটি কতটা লম্বা হবে হিসাব করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তোমাদের তিন রকমের কি রয়েছে, ফিতে রয়েছে, হলুদ, সবুজ এবং কি কমলা। আর তিনটি ফিতের দৈর্ঘ্য কি আছে আমাদের আলাদা আলাদা রয়েছে। তাহলে এখানে আমরা কি করব? সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে চাই। আমরা কি করব? এই তিনটি যে দৈর্ঘ্য আছে ফিতে আছে, এই তিনটি ফিতে থেকে আমরা কি করব? সবচেয়ে বড় মাপের একটি টুকরো কাটবো, যেটা কি সবগুলো থেকেই কাটবো একই মাপে, সবচেয়ে বড় একটি টুকরো কাটবো। আবার এমন ভাবে কাটবো আমাদের এই তিনটি ফিতার কোনো যেন দৈর্ঘ্য যেন নাই, মানে কোনো ফিতে যেন আমাদের নষ্ট না হয়। তাহলে এখানে আমরা তিনটি ফিতে থেকেই কাটবো। আর এখানে কি বলেছে দেখো, সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় থাকলে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এই তিনটি যে দৈর্ঘ্য দেওয়া আছে এই দৈর্ঘ্যগুলোর আমরা কি নির্ণয় করব? আমরা গসাগু নির্ণয় করব। তাহলে 22 মিটার, 24 মিটার 75 সেন্টিমিটার ও 16 মিটার 50 সেন্টিমিটারের গসাগু খুঁজি। তাহলে এখানে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। কিন্তু এককগুলো তো আলাদা, তাই গসাগু করার আগে ওই তিন দৈর্ঘ্যকে একই এককে নিয়ে যায়। তাহলে এখানে দেখো আমাদের এককগুলো কি আলাদা আছে। এখানে শুধু 22 মিটার, এখানে 24 মিটার 75 সেন্টিমিটার, 16 মিটার কি 50 সেন্টিমিটার। তাহলে এককগুলো কি আলাদা আছে। তাহলে আমরা একই এককে পরিণত করে নেব। তাহলে মিটারের থেকে সেন্টিমিটার ছোট, তাহলে আমরা ছোট এককে পরিণত করব, অর্থাৎ সেন্টিমিটারে পরিণত করব। তাহলে আমাদের প্রথমে কত ছিল? 22 মিটার ছিল। তাহলে 22 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 22 সেন্টিমিটার সমান কত হবে? তাহলে আমরা 22 এর সঙ্গে 100 গুণ করব। তাহলে 22 গুণিতক 100 সেন্টিমিটার, তাহলে গুণ করলে কত হবে? তাহলে 2200 সেন্টিমিটার। আর পরের দৈর্ঘ্যটা কত ছিল? 24 মিটার 75 সেন্টিমিটার। তাহলে আমরা মিটারকে কি করবো? সেন্টিমিটারে। তাহলে এখানে 24 মিটার আছে, তাহলে 24 গুণিতক সেন্টিমিটারে নিয়ে যাব, মানে সেমিতে নিয়ে যাবো। তাহলে 100 দিয়ে কি করবো? গুণ করবো। আর এখানে 75 সেন্টিমিটার আছে, এটা কি 24 মিটারের সঙ্গে যোগ হবে, অর্থাৎ যুক্ত কত লিখবো? আমরা এখানে 24 লিখবো। তাহলে এখানে কত হবে? গুণ করার পরে যোগ করলে, তাহলে 24 এর সঙ্গে 100 গুণ করলে 2400, আর এখানে 24, তাহলে কত হবে? 2424 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 2400। আর এখানে 75 সেন্টিমিটার আছে, ঠিক আছে। এখানে আমরা তাহলে 24 এর সঙ্গে 100 গুণ করবো, আর এখানে 75 সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমরা কি যোগ করব? 75 সেন্টিমিটার যোগ করব। তাহলে এখানে যোগ গুণ করলে কত হবে? তাহলে 2400 হবে, আর এখানে আমাদের 75 আছে, তাহলে 2475 কি হবে? সেন্টিমিটার হবে। এরপরে আমাদের কত ছিল? 16 মিটার 50 সেন্টিমিটার আছে, তাহলে 16 মিটারকে আমরা কিসে নিয়ে যাব? সেন্টিমিটারে। তাহলে গুণ করতে হবে 100 দিয়ে। আর এখানে 50 সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমরা 50 যোগ করব। তাহলে 16 আর 100 100 গুণ করলে কত হবে? 1600। আর এখানে আমাদের 50 আছে, তাহলে কত হবে? 1650 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের দেখো 2200, 2475, 1650 পেয়েছি। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যার কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে সেটা দেওয়া রয়েছে দেখো, 2200, 2475 আর 1650 এর গসাগু খুঁজি। তাহলে এখানে দেখো তোমাদের গসাগু করে দেখিয়েছি। তাহলে গসাগু গুলো কোনগুলো হবে? আমাদের সামনের যে অঙ্কগুলো আছে, সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর কি হবে? গুণফল হবে। তাহলে 2200, 2475 ও 1650 এর গসাগু সমান কি লিখবো? তাহলে 5 গুণিতক 5 গুণিতক কত? 11, সেটাই লেখা রয়েছে 5 গুণিতক 5 গুণিতক 11। তাহলে 5 5 কত? 25, আর 25 এর সঙ্গে 11 গুণ করবো। তাহলে 25 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 275 হবে। তাহলে এখানে আমরা 275 লিখবো, ঠিক আছে। তা গুণ করে সাইডে দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা
সবচেয়ে বড় মাপের টুকরো কত কাটতে পারবো? 275 সেন্টিমিটার আমরা কাটতে পারবো। তাই সবচেয়ে বড় 275 সেন্টিমিটার, বা তাহলে 275 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই কি হবে? তাহলে 2 মিটার 75 সেন্টিমিটার হবে। তাহলে বা 2 মিটার 75 সেন্টিমিটার লম্বা টুকরো কাটতে পারবো। তাহলে এখানে দেখো তোমাদের এই তিনটি সংখ্যাকে একসঙ্গে কি করেছে? গসাগু নির্ণয় করেছে, অর্থাৎ উৎপাদকে এখানে বিশ্লেষণ করেছে। আর এখানে দেখো অন্যভাবে এখানে তোমাদের এক একটি সংখ্যাকে আলাদা আলাদা ভাবে কি উৎপাদকে বিশ্লেষণ করেছে। তাহলে এখানে 2200-কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? তাহলে এই অঙ্কগুলো হবে সামনের গুলো, সেটা এখানে লেখা রয়েছে দেখো। 2200 সমান তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 11। আর 2475-কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়েছে? তাহলে 3 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 11, এইগুলো এখানে লেখা রয়েছে। আর 1650-কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? তাহলে তাহলে 1650 সমান তাহলে 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 11। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? গসাগু নির্ণয় করব। তাহলে এখানে গসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো থেকে আমরা কমন উৎপাদকগুলো নিয়ে নেব। তাহলে এখানে দেখো 2 2 আছে, তাহলে এখানে আমাদের 2 নেই। এখানে 3 আছে, তাহলে আমাদের হবে না। এখানে দুটো 5 আছে, এখানে দুটো 5 আছে, এখানে দুটো 5 আছে, তাহলে এখানে আমরা দুটো 5 নেব। সেই জন্য এখানে লেখা রয়েছে দেখো 5 গুণিতক কত? 5। আর এখানেও 11, এখানে 11, এখানে 11, তিনটাতে 11 আছে, সেই জন্য গুণিতক কত? 11। তাহলে 5 5 25, আর 25 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 275 হবে। তাহলে এখানে আমরা সবচেয়ে 275 সেন্টিমিটারের টুকরো কাটতে পারবো। এরপরে পরবর্তী পৃষ্ঠায় 2 এর দাগের অঙ্ক দেখো। 2 এর দাগে কি বলেছে? সলমন বেগুনি রঙের 7 মিটার 70 সেন্টিমিটার লম্বা ও মদিনা আকাশি রঙের 3 মিটার 26 সেন্টিমিটার লম্বা ফিতে এনে দুই রঙের ফিতেই সমান দৈর্ঘ্যের সবচেয়ে বড় এমন কয়েকটি টুকরো করতে চায়, যাদের টুকরো করার পরে দুই রঙের ফিতেই 2 সেন্টিমিটার করে পড়ে থাকে। হিসাব করে দেখি সমান দৈর্ঘ্যের সবচেয়ে বড় মাপের প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমরা কি করব? সবচেয়ে কি বড় মাপের আমরা কি টুকরো কাটবো। তাহলে সবচেয়ে বড় হলে আমাদের কি করতে হবে? আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো দুটি কি দেওয়া আছে? ফিতের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে এই দুটি সংখ্যার আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের একটি কি বলেছে দেখো, তাহলে টুকরো কাটার পরে আমাদের ফিতে যেন কি 2 সেন্টিমিটার করে কি পড়ে থাকে। তাহলে এখানে আমরা কি করবো? তাহলে 2 সেন্টিমিটার বাদ দিয়ে এখানে যে আমরা যে দৈর্ঘ্যটা পাবো সেই দৈর্ঘ্যকে আমরা কি করব? গসাগু করব। তবেই আমরা কি পেয়ে যাবো? উত্তরটি পেয়ে যাব। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে দেখো। যেহেতু প্রতিটি ফিতে থেকে 2 সেন্টিমিটার করে বাদ গেছে, তাই 2 সেন্টিমিটার বাদ দিলে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকে দেখি। তাহলে সেইটাকে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমে বেগুনি রঙের ফিতের দৈর্ঘ্য কত ছিল? 7 মিটার 70 সেন্টিমিটার। তাহলে 7 মিটার 70 সেন্টিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 7 মিটার সমান কত সেন্টিমিটার হবে? তাহলে 7 এর সঙ্গে 100 গুণ করব, তাহলে 100 হবে, 700 হবে। আর এখানে 70, তাহলে 700 আর 70 যোগ করলে কত হবে? 770 সেন্টিমিটার। আর 3 মিটার 26 সেন্টিমিটারকে সেন্টিমিটারে করলে কত হবে? 3 মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলে 300, আর এখানে 26, তাহলে 326 হবে। তাহলে 326। আর এখানে আমরা 2 সেন্টিমিটার কি পড়ে থাকবে, তাহলে এখানে আমরা এই দুটো দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার বাদ দেব। তাহলে 2 সেমি বাদ দিলে তাহলে বেগুনি ফিতের দৈর্ঘ্য তাহলে 7 মিটার 70 সেন্টিমিটার বিয়োগ কত? 2 সেন্টিমিটার। তাহলে 7 মিটার 70 সেন্টিমিটার সমান কত? 770। তাহলে 770 বিয়োগ কত? 2, তাহলে বিয়োগ করলে কত হবে? 768 সেন্টিমিটার। ও আকাশি ফিতের দৈর্ঘ্য 3 মিটার 26 সেন্টিমিটার বিয়োগ 2 সেন্টিমিটার। তাহলে 3 মিটার 26 সেন্টিমিটার মানে কত? 326 সেন্টিমিটার। তাহলে বিয়োগ কত? 2, তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে 24 হবে। তাহলে 324 সেন্টিমিটার। এবারে আমরা 768 এবং কত 324 এর গসাগু নির্ণয় করলেই আমরা কি উত্তরটি পেয়ে যাব। এবার 768 ও 324 এর গসাগু খুঁজি। তাহলে এখানে তোমাদের ভেঙে দেখিয়েছে। তাহলে এখানে গসাগু সমান কি হবে? তাহলে 2 গুণিতক 2 গুণিতক কত হবে? 3 হবে, সামনের গুলো হবে, ঠিক আছে। তাহলে 768 ও 324 এর গসাগু সমান কত হবে? 2 দুগুণে 4, 4 তিনে কত? 12। তাহলে এখানে আমাদের কত হবে? 12। তাহলে এখানে আমরা সবচেয়ে বড় মাপের কত টুকরো কাটতে পারি? দৈর্ঘ্যের 12 সেন্টিমিটারের দৈর্ঘ্য টুকরো কি কাটতে পারি। তাই 7 মিটার 68 সেন্টিমিটার ও 3 মিটার 24 সেন্টিমিটার এর গসাগু কত আমাদের? 12। তো 12 এটা লেখা রয়েছে, 12 লিখলাম। সুতরাং প্রত্যেক রঙের ফিতে থেকে সবচেয়ে বড় 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়েকটি ফিতের টুকরো কাটলে দুই রঙের ফিতেই তাহলে কত সেন্টিমিটার করে পড়ে থাকবে? 2 সেন্টিমিটার করে। তাহলে 2 সেন্টিমিটার করে পড়ে থাকবে। এরপরে দেখো মজার খেলা 3 এর দাগের অঙ্ক।
আমার কাছে 40 টাকা আছে, আমি দুটি মাটির ভাঁড়ের 5 টাকার মুদ্রায় ভাগ করে রাখবো। এমন ভাবে ভাগ করে রাখবো যাতে দুটি ভাঁড়ের টাকার পরিমাণের গসাগু 5 হয়, অর্থাৎ প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণকে সবচেয়ে বড় সংখ্যা 5 দিয়ে ভাগ করা যায়। হিসাব করে দেখি কিভাবে টাকা রাখবো। তাহলে এখানে দেখো মোট টাকার পরিমাণ কত, 40 টাকা। আর কটি ভাঁড়ে রাখবে, দুটি ভাঁড়ে রাখবে। আর ক টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা। অর্থাৎ কি এখানে 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা এই মুদ্রাগুলো থাকবে না, সবগুলো কি থাকবে, আমাদের 5 টাকার কি থাকবে, মুদ্রা থাকবে। আর মোট ক টাকা, 40 টাকা। তাহলে 5 টাকার মুদ্রা কতগুলো থাকবে, তাহলে এখানে আমরা 5 আসতে কত 40, বা 40কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 8। তাহলে কটি মুদ্রা থাকবে 5 টাকার, 8টি মুদ্রা থাকবে। সেই 8টি মুদ্রাকে আমরা কি করব, দুটো ভাগে কি করে রাখবো, ভাগ করে রাখ। তাহলে তোমরা কিভাবে রাখতে পারো, 20 টাকা 20 টাকা রাখতে পারো, তাহলে 40 টাকা। 15 টাকা আবার 25 টাকা রাখতে পারো। আবার তোমরা 10 টাকা 20 টাকা, 10 টাকা এবং 30 টাকা রাখতে পারো। এরপরে তোমরা 35 টাকা 5 টাকা এইভাবে তোমরা রাখতে পারো। কিন্তু এখানে আরেকটি কি বলেছে, যে পরিমাণের গসাগু, যে টাকার পরিমাণের গসাগু যেন কত হয়, 5 হয়। তাহলে এখানে আমি যে টাকাগুলো বললাম, ওই দুটি পরস্পর যে দুটি টাকা বললাম, ওই টাকাগুলোর গসাগু কত হতে হবে, 5 হতে হবে। তবেই আমাদের কি হবে, মানে সেই সংখ্যাগুলো আমরা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে আমরা প্রথমে কি করে নেব, তাহলে 40 টাকাকে 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে যেহেতু প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণের গসাগু কত, 5, তাই প্রথমে আমরা কি করব, 40 ভাগ কত 5 সমান কত হয় দেখি। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়। তাহলে আমাদের 8টি কয়েন। তাহলে এখানে আমরা 8টি কয়েনকে কিভাবে রাখতে পারি, এবার 8কে দুটি সংখ্যার যোগফলের আকারে প্রকাশ করি। তাহলে এখানে দেখো 8 সমান কি, 1 যুক্ত 7 লিখতে পারি, 2 যুক্ত 6, 3 যুক্ত 5, 4 যুক্ত 4 এইভাবে কি আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা মানে কি, মানে একটি ভাঁড়ে 1 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা একটি রাখবো আর একটি 7টি রাখবো, এখানে দুটি রাখবো মুদ্রা, এখানে 6টি, এভাবে আমরা রাখতে পারি। তাহলে এখানে দেখো প্রথমে দেখো 2, 6 আর 4, 4 এখানে জোড় সংখ্যাগুলো এখানে লিখেছে। যদি 2, 6 ও 4, 4 এই সংখ্যা জোড়া নেই, তাহলে দুটি ভাঁড়ের টাকার পরিমাণ হবে। তাহলে এখানে দুটি ভাঁড়ের টাকার পরিমাণ কত হবে, তাহলে একটিতে দুটি মুদ্রা রাখবে, একটিতে 6টি মুদ্রা রাখবে। তাহলে মুদ্রার পরিমাণ কত, 5 টাকা। তাহলে 2 গুণিত কত লিখবো, 5 সমান কত হবে, 10 টাকা। আর 6টি মুদ্রা, তাহলে 6 গুণিত কত 5, মানে 5 টাকার মুদ্রা। তাহলে 6 5 কত 30, তাহলে 10 আর 30 কত হবে, 40, তখন 40 টাকা হয়ে যাচ্ছে। অথবা আমরা কি করতে পারি, তাহলে 4 টাকার মুদ্রা কটি, 4 টাকা বলছি, 4টি মুদ্রা 5 টাকার। তাহলে এখানে 4 গুণিতক 5 বা 5 গুণিতক 4 তোমরা লিখতে পারো, তাহলে 20 টাকা। আর এখানে একই হবে, 5 গুণিতক 4 সমান কত 20, তাহলে 20 20 কত 40। তাহলে এখানে আমরা দেখো 40 টাকা পাচ্ছি। কিন্তু এখানে আমাদের কি বলেছিল, গসাগু কত হবে, 5 হবে। তাহলে এখানে আমাদের 10 এবং 30 এর গসাগু 5 হয় কিনা আমাদের দেখে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে 10 ও 30 এর গসাগু, আর 10 আর 30 এর গসাগু কত হবে আমাদের, 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখবো, তোমরা নির্ণয় করে নিতে পারো। 10 এক আমরা সামনে দিলে 10 একে 10, 10 3 30, তাহলে 10 হবে। এবং 20 ও 20 এর গসাগু, তাহলে এখানে 20 দিলে কত, 20 একে 20, 20 একে 20, তাহলে কত হবে, গসাগু 20 হবে। তাহলে এখানে দেখো আমাদের গসাগু কত হওয়া উচিত ছিল, 5 হওয়া উচিত ছিল। তাহলে এখানে দেখো 5 এর থেকে বেশি। তাহলে এখানে আমরা এভাবে টাকা রাখতে পারবো না, কারণ এখানে আমাদের গসাগু কত 5 হচ্ছে না। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে গসাগু 5 এর থেকে কি বড় না ছোট, বড়। তাহলে এখানে আমরা বড়তে দাগ দেবো, তাই ওই সংখ্যা জোড়া নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা এই দুটো জোড়া ভাবে রাখতে পারবো না। তাহলে এখানে বাকি কি আছে, 1 যুক্ত 7 আর কি আছে, 3 যুক্ত 5। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এবার পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কি ছিল, 1 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা, 3 ও 5। ঠিক আছে, 3 ও 5 নেই। তাহলে দুটি ভাঁড়ে টাকার পরিমাণ হবে, তাহলে দুটি ভাঁড়ে টাকার পরিমাণ করতে হবে। তাহলে একটি মুদ্রা একটি ভাঁড়ে নেব, আর 5 টাকার মুদ্রা তাহলে কত, 5 টাকা। আর অন্য ভাঁড়ে কত নেব, 7টি মুদ্রা 5 টাকার মুদ্রা। তাহলে 7 গুণিতক 5 সমান কত, 35। তাহলে 5 আর 35 সমান কত হবে আমাদের, 40। তাহলে 40 টাকা হয়ে যাচ্ছে। আর 3টি মুদ্রা নেব 5 টাকা, তাহলে 3 5 কত, 15 টাকা। আর 5টি মুদ্রা নেব 5 টাকার মুদ্রা, তাহলে কত, 25 টাকা। তাহলে 25 আর 15 কত, 40। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার গসাগু কত হয় আমরা দেখে নেব। তাহলে এক্ষেত্রে 5 ও 35 এর গসাগু, তাহলে 5 আর 35 এর গসাগু কত হবে, তাহলে 5 একে 5, 5 7 কত, 35। তাহলে এখানে গসাগু কত, 5 হবে। তাহলে গসাগু 5 এবং 15 আর 25 এর গসাগু কত হবে, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেবো, 5 3 এ 15, 5 5 এ 25, আর 3 বার নিচে 5 থাকছে, তাহলে এখানে আমরা আর করতে পারবো না। তাহলে গসাগু কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের গসাগু কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে টাকা রাখতে পারি,
5 টাকা 35 টাকা রাখতে পারি, আর 15 টাকা 25 টাকা এইভাবে আমরা রাখতে পারি। তাই আমি 40 টাকা থেকে মানে 40 টাকা থেকে এক ভাঁড়ে 5 টাকা, অন্য ভাঁড়ে 35 টাকা, অথবা আমরা কি করতে পারি এক ভাঁড়ে 15 টাকা ও অন্য ভাঁড়ে 25 টাকা এইভাবে রাখবো। তাহলে এখানে দেখো আমরা যে অঙ্কটা কষলাম, তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কের মানে প্রশ্নে কি দেওয়া ছিল, আমাদের দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল যেটা 40, মোট টাকার পরিমাণ যেটা, তাহলে দুটি সংখ্যার যোগফল কত দেওয়া ছিল 40। আর একটি কি বলেছিল, গসাগু কত বলেছিল 5। তাহলে আমাদের গসাগু এবং দুটি সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো, দুটি সংখ্যা কি কি হতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সেটাই তোমাদের এখানে লিখেছি দেখো। এই ক্ষেত্রে দুটি সংখ্যার যোগফল ও গসাগু জানা থাকায় সংখ্যা দুটি কি কি হতে পারে তা বের করতে পারলাম। ঠিক আছে, এরপরে চারের দাগে দেখো, চারের দাগে আমরা কি জানবো, এক্ষেত্রে দুটি সংখ্যার লসাগু ও গসাগু জানা থাকায় সংখ্যা দুটি কি কি হতে পারে তা বের করতে পারবো। তাহলে এবার আমাদের প্রশ্নে কি থাকবে, লসাগু এবং কি থাকবে, গসাগু থাকবে। তাহলে লসাগু গসাগু দেওয়া থাকলে তাহলে আমাদের দুটি সংখ্যা কি কি হতে পারে সেটা আমরা এখানে জানবো। তাহলে কি বলেছে দেখো, কিন্তু আজ সাইমা ঠিক করেছে কিছু টাকা দুটি ভাঁড়ে এমন ভাবে ভাগ করে রাখবে যাতে দুটি ভাঁড়ের প্রত্যেকটিতেই 5 টাকার মুদ্রা থাকে এবং টাকার পরিমাণের গসাগুগত 5, লসাগুগত 75। তাহলে গসাগুগত 5 আর লসাগুগত 75। আমি এখানে একটু তোমাদের উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে কিভাবে টাকা রাখবে, তাহলে এখানে আমি ধরলাম একটি ভাঁড়ে 15 টাকা রাখবো, একটি ভাঁড়ে কত টাকা রাখবো 20 টাকা রাখবো। তাহলে এর গসাগু কত হবে, তাহলে 5 3 কত 15, 5 4 কত 20। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে 5 হবে, তাহলে গসাগু 5। আর লসাগু কত হবে, তাহলে 5 3 15, 15 4 60। তাহলে এখানে দেখো আমাদের গসাগু কত বলেছিল 5 বলেছিল, গসাগু কত বলেছিল 5 বলেছিল। তাহলে আমাদের দেখো 5 বেরিয়েছে, আর এখানে লসাগু কত 75। তাহলে এখানে আমাদের লসাগু কত 60 হয়েছে। তাহলে এটা আমি কি বোঝানোর জন্য 15 20 লিখেছি। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি অন্য কোনো উত্তর বাড়াবে কি, এরপরে দেখো কি বলেছে, অর্থাৎ প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণ সবচেয়ে বড় সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কি বলেছে, প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণ সবচেয়ে বড় সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে গসাগু কত 5, তাহলে 5 দিয়ে কি হবে বিভাজ্য হবে। তাহলে এখানে গসাগু কত 5 বেরিয়েছিল। ধরো 15 টাকার 20 টাকা যদি আমরা রাখি, দেখো 15 কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 3 15, আর 20 কেও আমরা কি 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5 4 কত 20। তাহলে এখানে যে টাকাগুলো হবে সেই টাকাগুলো কি হবে, আমাদের গসাগু দিয়ে কি হবে বিভাজ্য হবে, অর্থাৎ কি 5 দিয়ে বিভাজ্য হবে। সেটাই বলেছে, প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণ সবচেয়ে বড় সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 15 এবং 20 কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে কিন্তু পারবো না, সব থেকে বড়। ঠিক আছে, তাহলে সব থেকে বড় আমরা একটাই 5 দিয়ে কি করতে পারি ভাগ করতে পারি, অন্য কোনো আর সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারি 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে 11 দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে একসাথে 15 এবং 20 কে আমরা ভাগ করতে পারবো না, সেটাই বলেছে। তাহলে ভাঁড়ের টাকার পরিমাণ সবচেয়ে বড় সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের 5 দিয়ে বিভাজ্য হয়েছে, যেটা হচ্ছে কি সব থেকে বড় সংখ্যা 5। এরপরে কি বলেছে, সবচেয়ে ছোট সংখ্যা 75 প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণ দিয়ে বিভাজ্য হবে। তাহলে 75 টাকাটা কি ছিল, আমাদের কি 75 কি ছিল লসাগু ছিল। তাহলে এখানে আমাদের লসাগু কত দেখো 60। তাহলে লসাগু কত 60, 15 কে আমরা 60 কে আমরা কি 15 দিয়ে ভাগ করতে পারি, 15 4 60, আর 60 কে কত 20 দিয়ে ভাগ করতে পারি, 20 3 কত 60। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, 75 প্রত্যেক ভাঁড়ের টাকার পরিমাণ দিয়ে ভাগ করতে পারি, মানে টাকার পরিমাণ দিয়ে আমরা 75 কে ভাগ করতে পারি, অর্থাৎ কি লসাগুকে ভাগ করতে পারি। তাহলে এই লসাগুকে আমরা এই টাকার পরিমাণ দিয়ে আমরা কি করতে পারি ভাগ করতে পারি। আর এখানে কি বলেছে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা, সব থেকে ছোট, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি ছোট, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব থেকে ছোট সাধারণ কি গুণিতক। তাহলে এখানে দেখো আমাদের এই যে 60, 15 কে আমরা এই যে 60 যে সংখ্যাটা এর থেকে মানে আর ছোট সংখ্যা নেই যেটাকে আমরা 15 এবং 20 দিয়ে ভাগ করতে পারবো, মানে 60 এর থেকে কোনো ছোট সংখ্যা নেই যেটাকে আমরা 15 এবং 20 দিয়ে ভাগ করতে পারবো। সেই জন্য এটা কি সব থেকে ছোট সংখ্যা, যেই সংখ্যাটাকে আমরা কি করতে পারবো ওই টাকার পরিমাণ দিয়ে ভাগ করতে পারবো। এরপরে দেখো, যেহেতু লসাগু গসাগুর গুণিতক, তাহলে লসাগু কি গসাগুর কি গুণিতক। তাহলে লসাগু কত, লসাগু কত 60, আর এখানে গসাগু কত 5। তাহলে দেখো 5 এর গুণিতক কত 60, তাহলে 5 এর সঙ্গে আমরা 12 গুণ করলে কত পাই, 12 5 60 পাই। তাহলে 60 কি হবে আমাদের 5 এর কি গুণিতক, অর্থাৎ কি তাহলে লসাগু কার গুণিতক, আমাদের গসাগুর গুণিতক, সেটাই বলেছে।
যেহেতু লসাগু গসাগুর গুণিতক, তাই আগে লসাগু ভাগ গসাগুর মান খুঁজি। তাহলে এখানে আমরা কি করব, লসাগুকে কি করব, গসাগু দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের লসাগু কত 75, গসাগু কত 5, তাহলে 75কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 15 5 কত 75, তাহলে এখানে আমরা 15 লিখব। এবার 15 সমান আমরা কি লিখতে পারি, অনুৎপাদক ভাঙলে, তাহলে 3 গুণিত 5 লিখতে পারি, 5 3 কত 15 হয়। আর 15 গুণিত 1 হয়, 15 একে 15, 1 গুণিত 5 বা 15 গুণিত 1 আমরা লিখতে পারো। কিন্তু এখানেও পরস্পর মৌলিক উৎপাদকগুলি খুঁজি। তাহলে এখানে আমরা কি করব, পরস্পর মৌলিক উৎপাদকগুলি খুঁজবো। তাহলে এখানে 3 5 এটাও কি পরস্পর মৌলিক উৎপাদক, আর 15 1 এখানেও কি আমাদের পরস্পর মৌলিক উৎপাদক। আগের গুলোর ক্ষেত্রে আমাদের মৌলিক মানে পরস্পর মৌলিক উৎপাদক 4টি ছিল না, দুটো কি আলাদা ছিল, ঠিক আছে। তাহলে পরস্পর মৌলিক উৎপাদকগুলি খুঁজি, কারণ গসাগু কত 5, গসাগু 5, সেজন্য আমরা এখানে পরস্পর মৌলিক উৎপাদকগুলো খুঁজবো। তা না হলে গসাগুর মান 5-এর থেকে বেশি হয়, তাহলে কি হবে, গসাগুর মান কত 5-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই সত্যটা মেনে চলবে না, সেই জন্য আমরা এই পরস্পর মৌলিক সংখ্যাগুলো নেব। এই ক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কি 3 5 15 আর কত 1, সেটাই লিখেছি এখানে। তাহলে আমরা একটি ভাড়ে কটি মুদ্রা রাখবো, 3টি, আর একটি ভাড়ে 5টি মুদ্রা। ক টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা। তাহলে 3 গুণিতক 5 সমান কত 15, আর 5 গুণিতক 5 সমান কত 25। তাহলে 25 আর 15 আমরা একটি ভাড়ে কত রাখতে পারি, 25 টাকা রাখতে পারি, একটি ভাড়ে 25 টাকা দেবো, একটি ভাড়ে 15 টাকা রাখতে পারি, একটি ভাড়ে 25 টাকা রাখতে পারি। এবারে কি হচ্ছে 1 আর 15, তাহলে 15 একটি ভাড়ে কত নিবে, মানে একটি ভাড়ে 15টি মুদ্রা নেবে 5 টাকার মুদ্রা, তাহলে 15 গুণিতক 5 মানে 75 টাকা। আর একটি ভাড়ে একটি মুদ্রা নেবে 5 টাকা, তাহলে 1 গুণিতক 5 মানে কত 5 টাকা। তাহলে 75 আর 5 আমরা রাখতে পারি, মানে 80 টাকা, আমরা 80 টাকাকে আমরা দুটি ভাড়ে আলাদা আলাদা ভাবে রাখতে পারি, 75 টাকার 5 টাকা, আর 40 টাকাকে 15 টাকা এবং 25 টাকা হিসাবে আমরা রাখতে পারি। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে লসাগু কত বলেছে, লসাগু 75 আর গসাগু কত 5, তাহলে এটা হয় আমাদের মানে হচ্ছে কিনা আমাদের এখানে দেখে নিতে হবে তারপরে। তাহলে এবার 15 25-এর লসাগু 75, গসাগু কত 5, তাহলে এখানে লিখেছে দেখো 15 আর 25-এর যদি আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করি, তাহলে 5 দিয়ে দেবো। তাহলে 5 3 15 আর 5 5 কত 25, তাহলে এখানে আমাদের কাজ যাবে না। তাহলে গসাগু কত হচ্ছে 5, আর লসাগু কত হবে, 5 3 15, 15 5 কত 75, তাহলে এখানে আমাদের লসাগু 75 এবং গসাগু কত 5 হচ্ছে। আর আমাদের কি ছিল 75 এবং কত ছিল 5 ছিল, তাহলে এখানে আমরা 75 আর 5-কে আমরা যদি লসাগু নির্ণয় আর গসাগু নির্ণয় করি, তাহলে 5 দিলে 15 5 কত 75, আর 5 একে 5, তাহলে গসাগু কত 5, আর লসাগু কত হবে 15 5 75, আর 1 গুণ করলে 75ই হবে। তাহলে এখানে আবার 75 ও 25-এর লসাগু 75 এবং গসাগু কত 5, তাহলে এখানে আমাদের কি পয়েন্ট যেটা দেওয়া ছিল হয়েছে, গসাগু 5 এবং লসাগু 75। তাহলে এখানে আমরা কিভাবে টাকা রাখতে পারি, 15 টাকা 25 টাকা বা 75 টাকা এবং কত 5 টাকা রাখতে পারি। তাই দুটি ভাড়ের প্রত্যেক ভাড়ে 15 টাকা 25 টাকা অথবা 5 টাকা 75 টাকা রাখবো। তাহলে এখানে আমরা কি পেলাম, এক্ষেত্রে দুটি সংখ্যার লসাগু ও গসাগু জানা থাকায় সংখ্যা দুটি কি কি হতে পারে তা বের করতে পারলাম। তাহলে এখানে আমাদের লসাগু এবং গসাগু দেওয়া থাকলে দুটি সংখ্যা কি কি হতে পারবে সেটা আমরা পেয়ে যাবো এইভাবে অঙ্কটা কষলে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করি 12.1 এবং 12.2 এই দুটি অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।